নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প দুর্গেয়। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প দুর্গেয়। কারো কারো শারীরিক গড়নে এমন এক ধরনের শ্রীহীনতা থাকে যাতে অনেক সময় দর্শকের মনে অনুকম্পা, এমনকি সহানুভূতি জাগায়। হীন স্বাস্থ্য লোক দেখলে যেমন হয় অনেকটা তেমনি, কিন্তু আরেক শ্রেণীর কুশ্রিতা আছে যা শুধু চোখকে পীড়িত করেই ছাড়ে না, অস্তিত্বকে পর্যন্ত দুঃসহ করে তোলে। সামনের ঘরের 17-18 বছরের রানী নামে যে মেয়েটি রোজ দোতলার রেলিংয়ে ভর করে এসে দাঁড়ায়, পরিতোষ মর্মে মর্মে অনুভব করেছে তার কুশ্রিতাও ঠিক দ্বিতীয় শ্রেণীর। কলেজে এক কবি বন্ধু তাকে মাঝে মাঝে বলতো, ক্লাসের 2-1টি মেয়ের সৌন্দর্য তাকে নাকি সিম্পলি পাগল করে তোলে। ট্রামে, বাসে, জলসায়, মজলিসে বহু রকমের বহু মেয়েকে সে এ বয়সে দেখেছে, কিন্তু এত কাল উন্মত্ততার হাত থেকে রেহাই পেয়ে এসে শেষ পর্যন্ত এই মেয়েটার হাতে সে বুঝি পাগলই হয়ে বসল। মেয়েটা শুধু যে অস্বাভাবিক শ্রীহীন তাই নয়, অসম্ভব রকমের নির্লজ্জও। তার প্রসাধনের ঘটা দেখলে এক এক সময় যে হাসি না পায় তা নয়, কিন্তু সে যখন পরিতোষের সঙ্গে কোনো রকমে চোখাচোখি হলেই মুচকি হাসে, তখন পরিতোষের পায়ের তলা জ্বলে যেতে থাকে। পরিতোষ যখন কলের কাছে হাত মুখ ধোয়, যতক্ষণ সে চৌবাচ্চা থেকে বালতি ভরে জল ঢালতে থাকে মাথায়, তখনই কোনো না কোনো ছলে মেয়েটি এসে দাঁড়ায় ওপরের বারান্দায়। তার অনুরাগের প্রকাশ শুধু এতেই শেষ হয় না। কোন মান্ধাত্তার আমলের এক ভাঙা হারমোনিয়াম যেন কোত্থেকে জোগাড় করেছে, তার সহযোগে সকাল সন্ধ্যায় রোজ তার সঙ্গীত সাধনা চলে। সাম্প্রতিক সিনেমার চলতি গানগুলিকে তার স্বরে বেতালায় চেঁচিয়ে চেঁচিয়ে তবে তার তৃপ্তি। তার সবকটি প্রেম সঙ্গীত এবং বোধহয় পরিতোষের উদ্দেশ্যেই নিবেদিত। বাড়িটায় ঢুকে অবধি পরিতোষের মনের সমস্ত স্বাচ্ছন্দ্য নষ্ট হয়ে গেছে। দাদার যত কাণ্ড! এমন বাড়ি কি নিজে দেখে কেউ পছন্দ করে? কিন্তু সে কথা বলবার উপায় নেই। বললেই বলে বসবেন, আর দুখানা ঘর যদি তুই সারা কলকাতা শহরে খুঁজে বার করতে পারিস, আমি এই মুহূর্তে এ বাসা ছেড়ে দিতে রাজি আছি। বাড়ি পাওয়া যায় না তা ঠিক, এই বছর খানেকের মধ্যে সমস্ত বাংলাদেশটা যেন এই কলকাতা শহরে এসে জড়ো হয়েছে। আর তার 4 আনি লোক অন্তত কাঁটাপুকুর লেনের এই জীর্ণ বাড়িটাই। ওপরে নিচে 7 ঘর বাসিন্দা। রান্নাঘর বলে আলাদা কোনো জিনিস নেই। শোয়ার ঘরের মধ্যেই রেঁধে নিতে হয়, কিংবা ঘরের সামনে যে 1.5 হাত প্রস্থের বারান্দার 3 হাত করে এক এক শরিকের ভাগে পড়েছে, তাতেও কেউ কেউ রান্না করে। সকাল সন্ধ্যায় 7টি চুল্লির যে যজ্ঞধূম ঊর্ধ্বে উত্থিত হতে থাকে, তা কাশীমিত্রের ঘাটের ধোঁয়াকেও হার মানায়। পাকা নর্দমার ব্যবস্থা নেই। উঠানের মাঝখানে দিনরাত এক ডাস্টবিন খাড়া করে রাখতে হয়। ভাতের মাড়ে, তরকারির খোসায়,
সমস্ত আকাশ বাতাস সৌগন্ধে ভরে ওঠে। সুখ সুবিধার চূড়ান্ত। তারপর এই রানীর অনুরাগ। পরিতোষ বৌদিকে বলে, ঘর সংসার তোমরা করো, লোটা কম্বল নিয়ে আমি এবার প্রব্রজ্জা গ্রহণ করব, আর নয়। পারুল মুখ টিপে হাসে। বৈরাগ্যের কারণ তো জানি, সবুর সইছে না, কিন্তু কি করব ভাই, আমরা হলুম ছেলে পক্ষ, আমাদের কি আগ বাড়িয়ে প্রস্তাব করা সাজে? ও ঘরের চক্রবর্তী মশাই আর মাসিমাই বা কি, এদের কি চোখ বলে কোনো জিনিস নেই? এরা কি দেখতে পাচ্ছেন না দিনের পর দিন দুটি হৃদয় ফেটে চৌচির হয়ে যাচ্ছে? দেখি, অগত্যা আমাকে গিয়েই বলতে হবে। মানের জন্য শেষে কি প্রাণ খোয়াবো? তাছাড়া পট করে শেষে যদি একদিন তুমি সন্ন্যাসী হয়েই পড়ো, আমার বাজার এনে দেবে কে? পরিতোষও হাসে। এ আর মুখ ফুটে বলবে কি? ঠাকুরপোর আদর যে বাজারের জন্যই, এ তো প্রতিদিনই টের পাচ্ছি বৌদি। স্কুল ছুটির পর একটা টিউশনি সেরে সরোজ এলো ঘরে। আরেকটা টিউশনি আছে বাসার কাছেই, নিবেদিতা লেনে। দুই টিউশনির ফাঁকে স্ত্রীর হাতের এক কাপ চা পেয়ে সরোজের মেজাজটা এই সময় কিঞ্চিত সরস থাকে। পরিতোষের শেষের কথাগুলি তার কানে গিয়েছিল। চায়ের চুমুক দিতে দিতে সরোজ বলল, হ্যাঁ, কি বলছিলি তখন? কি টের পাচ্ছিস? পরিতোষ জবাব দিল, এ বাড়িতে দুদিন থাকলে আমি পাগল হয়ে যাব। সরোজ স্ত্রীর দিকে তাকায়। শাস্ত্রে আছে এ অবস্থায় একটু উন্মাদ উন্মাদ ভাবই হয়, তাই না? পারুল পরিতোষের দিকে তাকিয়ে মুচকি হাসে। সরোজ আবার বলে, কেন, বাড়িটা মন্দ কি? তাছাড়া এ বাড়িতে একমাত্র তুই তো স্বতন্ত্র একটা ঘর পেয়েছিস, বলতে গেলে তুই তো এ বাড়ির রাজা। সরোজের ঠোঁটের কোণে চাপা হাসির আভাস দেখা যায়। পারুল খিলখিল করে হেসে ওঠে। একেবারে অক্ষরে অক্ষরে, ব্যাকরণে কোনো ভুল নেই অন্তত। কেবল এই সূক্ষ্ম হাসি ঠাট্টাতেই ব্যাপারটা যে সীমাবদ্ধ থাকে তা নয়, সমস্ত বাড়ি ভরে এ কথা নিয়ে আলোচনার ঢেউ ওঠে। এসব বক্র আলোচনা হাসি ঠাট্টা চক্রবর্তীদের যে কানে না যায় তা তো নয়, তবু এতে যেন তাদের কিছু মাত্র ভ্রুক্ষেপ নেই, বরং পরিতোষের সঙ্গে ঘনিষ্ঠ হবার উৎসাহটা তাদের দিনের পর দিন যেন বেড়েই চলেছে। সেদিন রাত্রে সরোজ তখনও টিউশনি করে ফেরেনি। পারুলের রান্না সব নামতে না নামতেই পরিতোষ নিজেই পিঁড়ি পেতে বসে গেল। বছর চারেকের ভাইপো নিপুকে ডেকে পাশে বসিয়ে বলল, আয় রে, আমরা সব আগেই খেয়ে নিই, না হলে ভিড়ের মধ্যে পতি সেবায় আরেকজনের আবার অসুবিধা হবে। পারুল হেসে বলল, গরজ যে কার তা তো বোঝা যাচ্ছে। এ অবস্থায় নাকি মানুষের ক্ষুধা তৃষ্ণা জ্ঞান থাকে না, আর তোমার দেখি হু হু করে তা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কিন্তু খাবে কি দিয়ে? কিছুই যে নামেনি এখনো। পরিতোষ বলল, দাও দাও, আর ভদ্রতা করতে হবে না, এতক্ষণে ভাত যে ফুটোতে পেরেছ এই তো ভাগ্য। একটু বাদেই বাটিতে করে কি একটা মাছের তরকারি নিয়ে রানী এসে দোরের সামনে দাঁড়ালো। ধরুন তো দিদি, মা পাঠিয়ে দিলেন। পারুল বলল,
আহা, ও আবার কেন তুমি নিয়ে এসেছ? আহা, ধরুনি না, জাত যাবে না, আমরাও তো ব্রাহ্মণ। পারুল মুচকি হাসল। ভাগ্যে ব্রাহ্মণ, না হলে এ যাত্রা জাত না দিয়ে বুঝি আর পারতুম আমরা। তা আমাকে ধরতে বলছো কেন? অন্যের হাত দিয়ে দিলে কি আর স্বাদ মিটবে? নিজেই দিয়ে যাও। পরিতোষ কঠিন দৃষ্টিতে পারুলের দিকে একবার তাকালো। অর্থাৎ এ ধরনের অভদ্র বাড়াবাড়ি সে পছন্দ করে না। তারপর বলল, ওসব আমার দরকার নেই, ফিরিয়ে নিতে বলো। রানী আহত কর্কশ কণ্ঠে বলল, এসেছি কি ফিরিয়ে নেবার জন্য নাকি? খেতে হয় খান, না হয় ফেলে দিন। পারুল গম্ভীরভাবে বলল, সত্যিই তো, ফিরিয়ে নিতে বললেই কি আর ফিরিয়ে নেওয়া যায়? রানী ফিক করে হেসে বাটিটা পরিতোষের পাতের সামনে নামিয়ে রেখে সরে গেল। পরিতোষের যতই দুঃসহ লাগতে লাগলো, গায়ে পড়া অন্তরঙ্গতায় রানীরা ততই নাছোড়বান্দা হয়ে উঠল। কোনো দিন বা মাছের ঝোল, কোনো দিন বা একটা তরকারি প্রায় ও ঘর থেকে আসে। রানীর মা কাজকর্মের অবসরে এ ঘরে এসে বসেন, নানা গল্পগুজব করেন। কোনো দিন বা বঁটিটা টেনে নিয়ে নিজেই কুটনো কুটতে আরম্ভ করে দেন। পারুল বলে, আহা হা, আপনি কেন আবার? রানীর মা বলেন, তাতে কি, এক জায়গায় থাকতে গেলে আমারটা তুমি দেখবে, তোমারটাও আমি দেখব, এ না হলে কি চলে? দুটি ছেলে মেয়ে নিয়ে সেই সাত সকালে উঠে আপিসের রান্না, তাও যদি শরীরটা তোমার শক্ত থাকতো। এত পরপর ভাবো কেন মা? যখন যা অসুবিধা বোঝো আমাকে বলতে পারো। রানীকে পারো, একটু লজ্জা করো না মা। লজ্জা করলে কি আর শহরে বন্দরে মানুষ চলতে পারে? পারুল মনে মনে হেসে ঘাড় নাড়ে, তা তো ঠিকই। হঠাৎ রানীর মা বলেন, এ বাড়িতে তোমার দেওরই তো দেখি সবচেয়ে আগে বের হয় আপিসে। কোন অফিসে কাজ করে যেন? পারুল বলে, ডিজিএমপি। রানীর মা নিঃসংকোচে প্রশ্ন করেন, মাইনে পায় কত? পারুল গম্ভীরভাবে বলে, জানি নে। পর মুহূর্তে নিজের রূঢ়তা বুঝতে পেরে মোলায়েম সুরে খানিকটা নালিশের ভঙ্গিতে বলে, কি করে জানবো মাসিমা? আমাকে কেউ কিছু কি বলে? যেমন দাদা তেমনি তার ভাই। আজকালকার চাকুরেদের ধরনই আলাদা। তাদের মাইনের কথা জিজ্ঞেস করা যেন মস্ত বড় এক অভদ্রতা। শুষ্ক হেসে রানীর মা তাড়াতাড়ি কথা ফিরিয়ে নেন, তা আর কি করবে মা, যে কালের যা রীতি। নানা ছলে রানীও দু তিনবার দিনের মধ্যে এ ঘরে আসবেই। বিকেলের দিকে এসে বলে, আমার চুলটা একটু বেঁধে দিন না দিদি। পারুল বলে, আমি এখন তোমার চুল বাঁধতে বসি, আর আমার রাজ্যের কাজ পড়ে থাকুক। আপনার কাজ যেন কেবল পড়েই থাকে, কেউ কি আর কুটো গাছটাও নেড়ে দেয় আপনার? কথাটা অসত্য নয়। সুযোগ পেলেই রানী পারুলকে সাহায্য করতে আসে। ঘর ঝাড় দেয়, বিছানা পাতে, রুটি বেলে দেয়, কোলের ছেলেকে ঝিনুক ভরে দুধ খাওয়াতে বসে। পারুল প্রথম প্রথম ভারী অস্বস্তি বোধ করত। আজকাল আরামই পায়। সত্যি কাজকর্মে এমন আটপিঠের শক্ত মেয়ে
আজকালকার দিনে পাওয়া কঠিন। আহা, মেয়েটা যদি অমন কুশ্রী আর হ্যাংলা না হতো, তাহলে লেখাপড়া না জানার জন্য এসে যেত না, তা শিখিয়ে নিতে আর কতক্ষণ লাগতো। সেদিন আপিস থেকে এসে ঘরে ঢুকে হাতঘড়িটা টেবিলের ওপর রাখতে রাখতে হঠাৎ পরিতোষ তারস্বরে স্বরে চিৎকার করে ডাকল, বৌদি, বৌদি। পারুল আস্তে আস্তে সাড়া দিল। এত জোরে চেঁচাচ্ছ কেন ঠাকুরপো? কানে খাটো তোমার দাদা, আমি তো নই। ঠাট্টা রাখো, আমার এই বইগুলির উপর এমন বিশ্রীভাবে নাম লিখে গেল কে? বিদ্যে ফলাবার আর জায়গা পেল না। লেখার ওপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে পারুল মুচকি হাসল। ঠিক জায়গায় ফলিয়েছে বলেই তো মনে হয়। পরিতোষ এবারে কঠিন কণ্ঠে ধমক দিয়ে উঠল, তামাশা ছেড়ে দাও। দিনরাত তো কেবল ওই নিয়েই আছো। নিজেও যেমন প্রশ্রয় পেয়েছ, অন্যকেও তেমনি প্রশ্রয় দিচ্ছ। রুচি আর সাধারণ সম্মানবোধ বলে তোমার কিছু আছে এতকাল আমার ধারণা ছিল। পারুল মনে মনে ক্ষুব্ধ হলেও আবহাওয়াটাকে হালকা করবার চেষ্টায় হেসে বলল, বড় বড় বক্তৃতার আড়ালে নিজের মনের কথা ঢাকতে কেন বৃথা চেষ্টা করছো ঠাকুরপো? হাতের লেখা যেমনই হোক, লিখেছে তো তোমারই নাম। পরিতোষ সে কথায় কান দিল না, তেমনি রূঢ় কণ্ঠেই বলে যেতে লাগল, সংসারে এমন কি কাজ যা করতে তোমাকে হাঁপিয়ে উঠতে হয়, যাতে অন্য কারো সাহায্য না নিলে একেবারেই চলে না? সন্ধ্যায় সকালে ঝি তো একটা আসছেই। এর পরেও যদি সাহায্যের দরকার বোধ করো, দাদাকে বলো, তাকে সবসময় রাখবার ব্যবস্থা করে দেবে। ঠাট্টা তামাশা আর মিষ্টি কথায় ভুলিয়ে একটা অন্য ঘরের বয়স্থা মেয়েকে দিয়ে নিজের সব কাজ করিয়ে নেওয়া আমি অত্যন্ত অপছন্দ করি। তোমার রুচিতে সেটা না বাধতে পারে, কিন্তু আমার বাধে। পারুল তরল পরিহাসের কণ্ঠে আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু পরিতোষের মুখের দিকে তাকিয়ে থেমে গেল। একটু চুপ করে থেকে বলল, আচ্ছা। অস্বস্তিতে সমস্ত মন ভরে উঠল পরিতোষের। এমন গায়ে পড়ে প্রেমে পড়বার চেষ্টা যদি না করত মেয়েটি, তার কদর্য চেহারা সত্ত্বেও পরিতোষ হয়তো খানিকটা সহানুভূতি বোধ করতে পারত। মেয়েটি যদি মনে মনেই তাকে ভালোবাসত, তার প্রতিদান দিতে না পারলেও তার জন্য একটু করুণা, একটু অনুকম্পা না এসেই পারত না। শুধু তাই নয়, গোপনে গোপনে আত্মপ্রসাদ বোধ করে নিজের মনও পরিতোষের কিছুটা প্রসন্ন ও সরস হয়ে উঠত। কিন্তু শিক্ষাহীন, রুচিহীন আচার ব্যবহার আর শ্রীহীন চেহারা নিয়ে রানী যে সরবে বাড়ি ভরে ঘোষণা করে বেড়াচ্ছে যে তাকে সে ভালোবেসেছে, পরিতোষের পক্ষে এর চেয়ে অপমানকর আর যেন কিছু নেই। বাড়ি ভরা লোকের ঠাট্টা পরিহাসের পিছনে এ ধরনের একটা মনোভাবই কি নেই যে আসলে পরিতোষ এই ধরনের একটি মেয়েরই উপযুক্ত? এর চেয়ে ভালো কোনো মেয়ে তাকে ভালোবাসতে পারে না। শ্যামবাজারের এক যজমানের বাড়িতে শান্তি সস্তয়ন সেরে চক্রবর্তী মশাই এই সময়ে ফিরে এলেন। পরিতোষের ঘরের সামনে দিয়েই পথ। ঘরের ভিতরে উঁকি মেরে পরিতোষকে দেখতে পেয়ে বললেন, এই যে ছুটি হলো আপিস। কণ্ঠস্বরের স্নেহের আতিশয্যে পরিতোষের শরীর রি রি করে উঠল। তবু রক্ষা। ইতিমধ্যে
জামাতা বাবাজি বলে সম্বোধন করেনি। রূঢ় শুষ্ক কণ্ঠে পরিতোষ বলল, হ্যাঁ হলো। শুনুন চক্রবর্তী মশাই, কথা আছে আপনার সঙ্গে। কথার ভঙ্গিতে চক্রবর্তী যেন একটু থতমত খেয়ে গেলেন। কি কথা? ঘরে আসুন। চক্রবর্তী মশাই ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। পরিতোষ একটু চুপ করে থেকে কথাটাকে সাধু ভাষায় গুছিয়ে নিয়ে বলল, আপনাকে যদি কেউ মিথ্যে আশা দিয়ে থাকে তার জন্য দায়ী আমি নই, কিন্তু ঠাট্টা তামাশায় না ভুলে নিজের অবস্থা বুঝবার বয়স আপনার হয়েছে। চক্রবর্তী মশাই বিব্রত ভঙ্গিতে বললেন, এসব কথা কেন উঠল আমি তো কিছুই বুঝতে পারছি নে। পরিতোষ সশ্লেষে হাসল, কিছুই বুঝতে পারছেন না? না বুঝতে পারার যেখানে সুবিধে সেখানে আমরা বুঝতে চাইও না, কিন্তু এক্ষেত্রে তা মনে করবেন না। চক্রবর্তী চুপ করে রইলেন। পরিতোষ বলল, বেশ, আপনি যদি বুঝতে না পেরে থাকেন আমাকে আরও স্পষ্ট ভাষাতেই বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলেই ভালো হয়। চক্রবর্তীর কণ্ঠেও এবার খানিকটা ঝাঁঝের আভাস পাওয়া গেল। পরিতোষ আরও মরিয়া হয়ে উঠল। ভালো হয়? তাহলে শুনুন, আপনার মেয়ে আমার ঘরে এসে আমার বইপত্র ঘাঁটাঘাঁটি করে, যখন তখন নির্লজ্জের মতো অমন হাঁ করে তাকিয়ে থাকে। এসব আমি মোটেই পছন্দ করি নে। আর এ ধরনের গায়ে পড়ে ঘনিষ্ঠতা করে কিছু যে লাভ হবে তাও আমার মনে হয় না। তার চেয়ে সময় থাকতে আপনাদের অন্যত্র চেষ্টা করাই বোধহয় ভালো। কথাটা আপনার স্ত্রী ও কন্যাকে একটু বিশেষভাবে বুঝিয়ে বলবেন। মুখ কালো করে চক্রবর্তী তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন এবং ঘরে গিয়েই শুরু করলেন, মান সম্মান কিছু আর রইল না। কই সে হারামজাদি, গেছে কোথায়? ফের যদি আবার অমুখ হতে দেখি ঠেঙিয়ে পা ভেঙে দেব একেবারে। ছি ছি ছি! আর স্পর্ধা দেখো ছোঁড়াটার, কত বড় দেমাক! অমন নির্লজ্জ দুশ্চরিত্র ছেলের হাতে মেয়ে দেবার জন্য যেন জিভ দিয়ে জল পড়ছে আমার। তার আগে মেয়েকে জলে ফেলে দিতে পারবো না? পরিতোষের ঘরের সামনে এসে নিপু বলল, কাকা, মা ডাকছে তোমাকে, এসো শিগগির চা খেয়ে যাও। পরিতোষ জামা গায়ে দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, বল গিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, বাইরে গিয়ে চা খাবো। নিপু নেচে উঠল, কাকু দাঁড়াও, আমিও আসছি, আমিও তোমার সঙ্গে বাইরে চা খাবো। পরিতোষ প্রচণ্ড ধমক দিয়ে বলল, চুপ! কয়েকদিন চক্রবর্তী গৃহিণীর তারস্বর অবিশ্রান্ত চলল। তারপর শুধু আসা যাওয়া নয়, দুই পরিবারের মধ্যে কথাবার্তাও বন্ধ হয়ে গেল। কারোর সঙ্গে যে কারো পরিচয় আছে তা এদের হাবে ভাবে কিছুতেই আর বোঝবার জো রইল না। কয়লা একেবারেই দুর্লভ হয়ে উঠেছে কলকাতায়। অনেক খুঁজে গলদঘর্ম হয়ে এক বন্ধুর সহায়তায় জোড়াবাগান অঞ্চল থেকে 2 মণ কয়লা নিয়ে এলো পরিতোষ। রবিবারের সমস্ত বিকেলটাই মাটি। পারুলকে বলল, একটু কম কম করে খরচ করো দেখি বৌদি, এত কয়লা লাগে কিসে? পারুল একবার তার মুখের দিকে তাকিয়ে বলল, এখন থেকে বোধহয় কয়লার আর দরকার হবে না। কেন? পারুল একটু মুচকি হাসল, মানুষের মনের আঁচেই রান্না সেরে ফেলতে পারবো। পরিতোষ চটল না,
হেসে বলল, তা যদি পারতে তো আমার আপত্তি ছিল না, কয়লা আনায় যা পরিশ্রম, কিন্তু কাজ নেই সে এক্সপেরিমেন্টে। পারুল বলল, কেন? পরিতোষ জবাব দিল, রান্না শেষ হয়ে যাওয়ার পরও আজ যদি শেষ না হয়, যদি গিয়ে রাঁধুনির গায়ে লাগে। মুহূর্তের জন্য পারুলের মুখ আরক্ত হয়ে উঠল। তারপর বলল, সেজন্য ভয় নেই তোমার। রান্না করতে করতে হাত এত পেকে গেছে যে আঁচ ওঠাতে যেমন জানি, নেবাতেও তেমনি। 3-4 দিন বাদে সকালে এসে পারুল বলল, আর 1 মণ কয়লা আনতে হবে ঠাকুরপো। পরিতোষ সবিস্ময়ে বলল, বলো কি? পারুল শুষ্ক মুখে বলল, হ্যাঁ, না হলে এবেলার আপিসের রান্নাই হবে না। আর এরপর থেকে কয়লা বাইরে সিঁড়ির নিচে আর রাখা হবে না, তোমার এই ঘরের মধ্যে রাখতে হবে। কয়লা যে চুরি যাচ্ছে এ আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল, কাল স্বচক্ষে দেখলাম। সত্যি মেয়েটার যে এমন হীন প্রবৃত্তি হবে ভাবতে পারিনি। কি ব্যাপার? কে আবার চুরি করলো তোমার কয়লা? পারুল সবিস্তারে বলতে আরম্ভ করল, তবে শোনো, কাল রাত্রে দৌড় খুলে বাইরে এসে কেবল বাথরুমটার কাছাকাছি পর্যন্ত গেছি, দোতলার সিঁড়ির নিচ থেকে রানী অমনি ফস করে নিজের ঘরে গিয়ে ঢুকল। তার কাঁখে ছোট ঝাঁকাটা, যেটায় তারা কয়লার টুকরো রাখে। আশ্চর্য, কোনো ভদ্রলোকের মেয়ে যে এমন! হঠাৎ পরিতোষের মুখটা অদ্ভুত বিবর্ণ হয়ে গেল, যেন দারুণ একটা কঠিন আঘাত লেগেছে তার মনে। কিন্তু পরমুহূর্তে বলল, হাতে হাতে ধরে ফেললে না কেন? পরিতোষের মুখের পরিবর্তনটা পারুলের চোখ এড়ায়নি। বলল, আমি ধরলে আর লাভ হতো কি? যে ধরলে সত্যি সত্যি ধরা পড়ত। পরিতোষ রুক্ষ বিরক্ত কণ্ঠে বলল, তোমার এই বস্তা পচা রসিকতা এবার থামাও তো দেখি। ভারী খারাপ লাগতে লাগলো পরিতোষের। মনে হতে লাগলো রানীর এই হীন চৌর্যবৃত্তি পরিতোষের নিজের পক্ষেও যেন অত্যন্ত লজ্জাকর এবং অপমানের। কিন্তু কিছুক্ষণ পরেই সমস্বরে মা আর মেয়ে তাদের লক্ষ্য করে যেসব অকথ্য গালিগালাজ আরম্ভ করল, তাতে পরিতোষের বিতৃষ্ণার আর অবধি রইল না। পারুল কি বলতে যাচ্ছিল, পরিতোষ বাধা দিয়ে চেঁচিয়ে বলল, চুপ করো, ওদের সঙ্গে আমরাও কি ইতর হব? টুকটাক আলাপ আলোচনা কানে আসে। রানীর নাকি বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গেছে। ইতিমধ্যে কি করে চক্রবর্তী মশাই সরোজের সঙ্গে আবার আলাপ জমিয়ে নিয়েছেন। কেনাকাটার ব্যাপারে তিনি তাঁর পরামর্শ চাচ্ছেন এবং সরোজও তা দিতে কার্পণ্য করছে না। কিন্তু ঘর নিয়ে মহা সমস্যায় পড়েছেন চক্রবর্তী। তাঁরই একখানা মাত্র ঘর, তাও গৃহস্থালির আসবাবপত্রে ঠাসা। সে ঘর যদি কনে জামাইয়ের জন্য ছেড়ে দেন, অন্যান্য ছেলে মেয়ে নিয়ে নিজেরা যাবেন কোথায়? ইতিমধ্যে 2-4 জন স্বজন বন্ধুদের বাসায় ঘরের খোঁজ নিয়েছেন, কিন্তু কেউ তেমন ভরসা দিতে পারেনি। এসব শুনে সরোজ সেদিন নিজেই উপযাজকভাবে বলল, সেজন্য ভাবনা কি, পরিতোষ না হয় 1 রাত্রের জন্য তার বন্ধুর মেসে গিয়ে শোবে। আপনি ওর ঘরেই মেয়ে জামাইকে তুলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই উদারতায়
ও পক্ষ থেকেও বেশ সাড়া এলো। বিয়ের দুদিন আগেই রানীর মা এসে পারুলকে নিমন্ত্রণ করে গেলেন। সব দেখে শুনে করে দিতে হবে মা, এখানে তো আত্মীয় স্বজন কেউ নেই, তোমরাই ভরসা। পারুলও বলল, তা কি আর এত করে আপনাকে বলতে হবে মাসিমা, আমরা করব না তো করবে কে? কিন্তু সত্যি সত্যি পারুলের পক্ষে কিছু করা সম্ভব হলো না। বিয়ের দিন ভোরেই ভবানীপুর থেকে খবর এলো পারুলের মা ব্লাড প্রেশারে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থা ভালো নয়, কখন কি হয় বলা যায় না। খবর পেয়ে শরৎ স্ত্রীকে নিয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে গেল। রবিবার, আপিস নেই। ইচ্ছে হলে বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়ে আড্ডা দিয়ে আসা যেত, কিন্তু কেন যেন তেমন উৎসাহ বোধ করল না পরিতোষ। ইজি চেয়ারটায় হেলান দিয়ে অলস অন্যমনস্কভাবে একটা বইয়ের পাতা উল্টে যেতে লাগল। রানীকে মেয়েরা স্নান করাবার জন্য বাইরে নিয়ে এসেছে। একটি বউ তার মাথার ওপরে এক ঘটি হলুদ জল ঢেলে দিল। লাল পেরে খাটো শাড়িখানা স্থানে স্থানে হলদে রঙে ভরে উঠল। রানীর সমস্ত চোখ মুখ সলজ্জ চাপা আনন্দে। ওদিক থেকে চোখ ফিরিয়ে বইয়ের পাতায় মন দিল পরিতোষ। যথারীতি বিয়ে হয়ে গেছে। বরকনেকে নিজের ঘর ছেড়ে দিয়ে দাদার ঘরে এসে আশ্রয় নিল পরিতোষ। শীতের রাত, তাই গোটা 12র মধ্যেই এওরা ওদের রেহাই দিয়ে যে যার ঘরে চলে গেল। শুয়ে শুয়ে তাও টের পেল পরিতোষ। তারপর তার কানে আসতে লাগলো ওদের অস্ফুট মৃদু কথাবার্তা, চাপা হাসির শব্দ আর চুড়ির মিষ্টি আওয়াজ। ঘরখানা হঠাৎ যেন এক অপূর্ব রহস্যে আর ঐশ্বর্যে ভরে উঠেছে। বিয়ের আসরে কে যেন তার জামায় খানিকটা আতর ছিটিয়ে দিয়েছিল। আলনায় ঝুলানো সেই জামাটা থেকে মৃদু বাতাসে মাঝে মাঝে মিষ্টি গন্ধ ভেসে আসছে। সব কিছু মিলিয়ে অদ্ভুত এক স্বপ্নাচ্ছন্নতা। দেখতে দেখতে এক রহস্যময় অহেতুক বেদনায় পরিতোষের অন্তর পূর্ণ হয়ে উঠল। এরপর সুশ্রী শিক্ষিতা কোনো না কোনো মেয়ের অতি ঘনিষ্ঠ সাহচর্যে পরিতোষ নিশ্চয়ই একদিন আসবে। কিন্তু এই যে মেয়েটি, যার স্ত্রী নেই, রুচি নেই, প্রয়োজন হলে চুরি করতে যে দ্বিধা করে না, তার হৃদয়ের স্পর্শ না জানি আরও কত বিচিত্র, আরও কত রহস্যময়। সে রহস্যের দ্বার পরিতোষের কাছে কোনো দিনই কি আর খুলবে? এতক্ষণ শুনছিলেন আজকের গল্প দুর্গেয়।